গুড মর্নিং, সুপ্রভাত। ঘড়িতে এখন প্রায় বেজে গেছে 6টা 10 মতো বেজে গেছে। তো আজকে হচ্ছে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ একটু ঘুম মানে রাত্রে ঘুমটা না কালকে একদম ভালো হয়নি। তো ওই জন্য ভোরের দিকে মনে হয় একটু ঘুমটা চলে এসেছিলো, আর ঘুম থেকে উঠতে উঠতে 5:45 প্রায় বেজে গেছে। তো ঘুম থেকে উঠে দেখি মা আর কি বারান্দাটা নিকিয়ে দিয়েছে। তো আমি আবার বাসন কোসনগুলো সব মেজে ধুয়ে নিলাম। এদিকে ত্রিধার বক্তব্য, ওকে একা রেখে কেন আমি নিচে চলে এসেছি। তো ও আর কি জেগে থাকলে আর একা একা ঘরে থাকা সম্ভব হয় না ওর দ্বারা। তো সকালের দিকে না খুব সকাল সকাল মাছ চলে আসে, মানে রাতে জাল পাতা থাকে তো। হ্যাঁ, সব রকমই আছে, মায়া আছে, খোলসা আছে, সব রকম আছে। এইগুলো কি পুঁয়া? এগুলো হ্যাঁ, এগুলো গুচি ছাড়, ইচ্ছা না। গুচি ছাড় কুইয়া কর। মাছগুলো এতটা টাটকা আর ফ্রেশ, তোমরা দেখে বুঝতেই পারছো, পুরো এখনও জ্যান্ত ছটপট ছটপট করে নড়ছে। আর প্রচুর রকমের মাছ আছে এখানে, মনে হয় 10-12 রকমের মাছ আছে। তো আমি আবার মাকে বলছি দাঁড়াও একটু আলাদা করে সবাইকে দেখাই। বলছে আর মাছের মধ্যে হাত দিতে হবে না, তো তুমি কাজ করো না, আমি মাছ কটা বেছে নিচ্ছি। তো উনুন পাড়ে যেহেতু মানে কাজ করছে, তো আমাদের এই রান্নার চালাটা প্রত্যেক দিন নিকানো হয়। তো আমি বললাম ঠিক আছে মাছ বেছে নাও। তো দেখো গুচি, পুঁটি, মায়া, খোলসে, তারপরে পুঁয়া, চাদা, বেলে, লাঠা, চিংড়ি, ডারকে, কতগুলো মাছ মানে তো এই মাছগুলো 120 টাকা করে কিলো নিয়েছে। তো দেখো মোটামুটি অর্ধেক মাছ বাঁচা হয়ে গেছে, টাটকা মাছ। তুমি একটু খাও, একটুখানি খাও অল্প করে করে। হ্যাঁ, দাঁত মাজ। তো মা আর কি শরীর খারাপ হওয়ার পর থেকে সকালে চাটা একদমই খায় না। তো আমি বললাম এখন তো ভালো আছো, এখন তো আর কোনো অসুবিধা নেই, তো একটু খাও। তো হলো ঠিক আছে, তাহলে অল্প করে একটু রাখো। তো একদম আজকে দেখো মানে কীভাবে যে মানে এখানে কেডলিটা নিয়ে বসে পড়েছি, মনে হচ্ছে যেন আজকে একটুখানি সেই নিজেকে কেমন যেন একটা আলসেমি কুড়েমি ব্যাপারটা লাগছে, কেন জানি না। মনে হচ্ছে এখানেই কেডলিটা নিয়েছি, এখানেই চাটাকে ছেঁকছি, এখানেই বসে বসে খাচ্ছি। তো যাই হোক, বিগত একটা বছর হয়ে গেল, মানে আগের বার গরমের ছুটিতে এসে তোমরা আমার ব্লগগুলো দেখেছিলে, যারা এখনও পর্যন্ত আমাকে বহুদিন ধরে ফলো করছো তারা বুঝতে পারবে ব্যাপারটা। তারপরে আর একটা বছরে আসা হয়নি, একদিনের জন্য এসেছিলাম, মানে কয়েক ঘন্টার জন্য। তো এটা মনে হয় আমার বিয়ের পরে 10 বছরে এটা আমার শ্বশুরবাড়িতে আমার এরকম অভিজ্ঞতা এই বছরে হলো। কারণ আমি এই বাড়িটাকে একটা সময় এত মানে কি বলবো আর কি, এত ভালোবেসে ফেলেছিলাম যে যার কারণে আমি আমার হাজব্যান্ডের সাথে পাঞ্জাবে গিয়েও আমি থাকতে পারিনি। এবার সবাই হয়তো বলবে কেন। তো প্রথম যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আমি আসি, তখন কিন্তু একদমই কেমন যেন লাগতো, অজপাড়াগা, পুরো একদম না কোনো মানে আওয়াজ, না কোনো কিছু, না গাড়ি ঘোড়া, না কিছু। আমাদের ধরো আগাগোড়ায় বাজারের উপরে বাড়ি, অনেক লোকজন, অনেক রাত পর্যন্ত আলো, এইসব দেখে দেখে অভ্যস্ত। তো প্রথম দিকে তো খুবই কাঁদতাম, মাকে বলতাম মা কোথায় বিয়ে দিলে আমার। তো যাই হোক, তারপরে প্রথম দিকে বিয়ের প্রথম এক 1-2 বছর মতো কিন্তু আমি বাপের বাড়িতে প্রায় গিয়ে মানে অনেক দিন করে থাকতাম, 15 দিন 20 দিন, কখনো তো এক টাইমে তো 1 মাসও হয়তো থেকেছি। তো তখন গিয়ে থাকতাম। তারপরে যখন মেয়েটা আমার একটু বড় হলো, মানে মেয়েটা যখন আমার 1 বছরের হলো, 1 বছর 1.5 বছরের হলো, তখন আস্তে আস্তে না কেমন জানি না এই পরিবেশটাকে এত ভালো লেগে গেল। আস্তে আস্তে সবার সাথে কথাবার্তা, গল্প, মিল, সবাই এত ভালোবাসতো। ঘুরতাম কাকিমাদের সাথে, জাউলিদের সাথে গল্প করতাম, সব সময় যেখানে মন হতো রান্না করতে করতে চলে যেতাম। আমি রান্না করছি, তারা চলে আসতো, সবাই মিলে গল্প করতাম। তো মানে একদম কেমন জানি না মনে হচ্ছিল যেন মানে একদম মানে ম্যাচ করে গেছিলাম। তো তারপরে যখন আমি পাঞ্জাবে গেলাম, আর পাঞ্জাবে গিয়ে তোমরা আমার ব্লগ যারা দেখেছো তারা জানো, পুরো একটা বদ্ধ ঘরের মধ্যে, না আছে জানলা, না আছে কিছু। আর প্রথম দিকে তো হিন্দিতে কথাও বলতে পারতাম না, এত অসুবিধা হচ্ছিল, কোনোভাবেই যেন ওটাকে আমি মানিয়ে নিতে পারছিলামই না, কোনো মতেই মানিয়ে নিতে পারছিলাম না।
তো মানে দম বন্ধ হয়ে আসছিল আমার, আর সেই কারণেই কিন্তু আমি পাঞ্জাব থেকে চলে এসেছিলাম। তো পাঞ্জাব থেকে চলে আসার পর তো আমার বর ডিসাইড করে যে মেয়েকে ইংলিশ মিডিয়ামে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করবে, আর ওখানেই আমাকে থাকতে হবে। তারপরে দেখলাম বহরমপুরে থাকলেও আমি দেখেছো তোমরা যে আমি এখানে ভাড়া থাকার পরেও প্রায় মাসে মাসেই শ্বশুরবাড়ি গেছি, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব জায়গাতেই আমি যেতাম। মানে একটা ভাবতাম আর কি ওখানে তো যেতে পারবো, দেখতে পারবো, সবার সাথে কথা বলতে পারবো, গল্প করতে পারবো। মানে সত্যি কথা এই কারণের জন্যই কিন্তু আমি চলে এসেছিলাম, আদারওয়াইজ আর কোনো কারণ নেই। মানে মনে হচ্ছিলো যেন নিজের নিঃশ্বাসটা পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো, স্বাধীনভাবে বাঁচতেই পারছিলাম না। আবার তোমাদের দাদাভাই যদি পার্মানেন্টভাবে আমার কাছেই থাকতো সেক্ষেত্রে সমস্যা হতো না, ওকে ডিউটির জন্য মাঝে মধ্যেই চলে যেতে হতো, এক সপ্তাহ আসতোই না, তখন তো আরও বেশি মন খারাপ লাগতো। আর এই হচ্ছে আমার তিধার জামা প্যান্টের কালেকশান। এগুলো আমি বার করলাম কেন বলো তো? এগুলো বার করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমার মেয়ের অনেক ছোট ছোট ভালো ভালো জামা আছে। তো এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, অনেকে বলে যে তোমার মেয়ের যদি কোনো জামা কাপড় থাকে দিও, অনেক গরিব মানুষ আছে। হয়তো এটা দেখে অনেকেই বলতে পারো যে পুরনো জামা কাপড় কি দিতে হয়। সত্যি কথা বলতে কিছু কিছু মানুষ আছে তাদের এতটাই সমস্যা, হয়তো কারোর কারোর বাচ্চাদের একটা দুটো করেও জামা প্যান্ট আছে। তো আমি ভাবলাম এর মধ্যে যেসব জামা প্যান্টগুলো ভালো সেগুলো একটু আলাদা করে বাছি। অনেক জামা প্যান্ট আছে যেগুলো দ্বিধা ছোট হয়ে গেছে, পরতে পারেনি, চেন টেন সমস্ত কিছু ভালো আছে, সেখান থেকে কিছু বাছাই টাছাই করে কিছু বাচ্চাদেরকে দেবো। তো তারপরে এদিকে সার্ফটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, গরম জলে সার্ফ মাখালে কিন্তু ভীষণ ভালো পরিষ্কার হয়। আর যেহেতু এই বালিশের ওয়ার মানে মারা মাথায় দেয়, বিছানার মানে যেটা কাঁথাটা পেতে শোয়, তারপরে একটা কাঁথা গায়ে দেয়, সেই তার ওয়ারগুলো এত ময়লা হয়েছিল না, কারণ ময়লা হওয়াটা স্বাভাবিক, যেহেতু আমাদের চাষি বাড়ি, কদিন আগে ধান উঠেছিল, ধান ঝাড়লে তো তোমরা জানো প্রচণ্ড পরিমাণে ধুলো টুলো হয়। তো আগের দিন তো মানে সবই কেচে দিয়েছিলাম, আজকে তো কিছু নেই বললেই চলে, খালি এই দুটো ওয়ার আর এই বালিশের ওয়ারগুলো, এইগুলো যেগুলো ছিল আর কি সেইগুলো আজকে কেচে দিলাম, একদম পরিষ্কার হয়ে গেল। মানে সাদা জিনিস না, সত্যি কথা বলতে দেখতে খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করলে। আর যখন ময়লা হয়ে যায় তখন কেমন যেন একটা বিশ্রী ভাব লাগে, মনে হয় যেন একদম কালো কালো ব্যাপার লাগে, একদম দেখতে ভালো লাগে না। আর সাদা জিনিস ময়লা হলে বোঝাও যায়, বোঝা যাওয়াটাই স্বাভাবিক। অনেকে সাদা পছন্দ করে যাতে ময়লাটা না ধরে, বোঝা যায়, দুদিন অন্তর অন্তর কাচতে পারে, অনেকে ভালোভাবে ইউজ করে। কিন্তু আমাদের তো মাটির বাড়ি, আমাদের বাড়িতে অতটাও সুন্দরভাবে ব্যবহার করা যায় না, কারণ জিনিস থাকলে নোংরা হবেই। তো ছেলেকে নিয়ে চলে এসছে, আর ও প্রচণ্ড পরিমাণে কাঁদছে, মানে ও এখানে এসে থেকে যে কোথায় কোথায় ঘুরছে তার কোনো ঠিক নেই। একবার এর কোলে তো ওর কোলে, ওর কোলে তো ওর কোলে। আমি কাচার আগে ভাবছিলাম ওকে একটু মাম খাইয়ে তারপরে আমি স্নান করতে ঢুকবো, কিন্তু সেটা আর হলো না। তো এখানে দেখো আমার শাশুড়ি মা আবার ধান সিদ্ধ করেছে, ধান সিদ্ধর জন্য আর কি ওই ছাকনা টাকনাগুলো আলাদা করে আমাকে আর ছুতে দিল না, ওগুলো আলাদা করে ধুয়ে নিল। কমপ্লিট। এই সিঁদুর করতে গিয়ে আমার গোটা মাথাতে ছড়িয়ে গেল, আর আমার পুত্র তো এখানে বসে আছে। কালকে না সারা রাত কেমন যেন ঘুম হয়নি, দিয়ে মনে হচ্ছে একটা ঘুম 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 ব্যাপার লাগছে, মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে যাবো। এখানে আসলে ঘুমটা ভালো হয়, কিন্তু ছেলের জন্য ঘুম হয়নি কালকে। চলো উনুনে আগুন দিই। আজকের কড়াইটা এত পরিমাণে পুড়েছে, জাস্ট কড়াইটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো এই কড়াই মাছ দিকে সত্যি কথা বলতে আমার আর একবার বিয়ে হয়ে যাবে, আমি বুঝতে পারছি, কিচ্ছু করার নেই। ট্যাংরা মাছ ভেজেছি, পটল ভেজেছি, উচ্ছে ভেজেছি, সবই বেশিরভাগ আজকে ভাজা, এখন চুনো মাছ ভাজছি। তো সেই কারণে একদম কড়াইটা এত ভাজাভুজো করেছি, আর মানে জালটা বেড়ে গেছে, বারবার নিভে যাচ্ছিলো বলে একটু বেশি করে দিয়েছি, বেড়ে গেছে কড়াইটা, পুরো একদম কাকুরপুরা হয়েছে। কড়াইটা মাজতে 1 ঘন্টা লাগবে। আমি তোমাদেরকে একটা কথা বললাম না যে আমাদের বাড়িতে কাঠে রান্না হলেও কড়াই থালা বাসন কিন্তু একদম চকচকে, ঘুঁটো ছাই আর হচ্ছে সার্ফ দিয়ে ঘষে ঘষে যেই মাজবে মনে হবে মানে বাসনে যেন মুখ দেখা যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, শুধু লাস্টে মাছের ঝোলটা হবে। তো আলু দিয়ে পটল দিয়ে ট্যাংরা মাছের একটা হালকা পাতলা ঝোল রান্না করব। শাক হয়েছে, তার সাথে উচ্ছে ভাজা হয়েছে, ডারকে মাছ ওই চুনো মাছটা নিয়েছিলাম ওটা টক করেছি। তো দেখতে দেখতে তো অনেক রকম আবার মাছের ঝোল, অনেকগুলোই রান্না হয়ে গেল। আর আমাদের শিলটা ভীষণ খারাপ, শিলে মশলা করতে না খুব অসুবিধা হয়, মানে শিলটাকে কোটাতে হবে, একদমই কোটানো নেই। আগে মানে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় দেখতে শিল কোটাতে আসতো, কিন্তু এখন সবাই মিক্সি ব্যবহার করে, তো শিলটা অনেকেই ব্যবহার করে না, ওই জন্য আর পাড়াতে অত যারা আসতো তারা কিন্তু আর অতটাও আসে না শিল কোটানোর জন্য।
তো রান্না করতে করতেই হঠাৎ করে কালো মেঘ আসে, আর রান্না বান্না মোটামুটি বন্ধ করে তাড়াতাড়ি করে যা মানে উঠানে ঘষি টসি কঞ্চি টঞ্চি, বাবার মা তো চলে গেছিলো ধান তুলতে, আর আমি বাড়িতে জামা কাপড় যা ছিল আর সমস্ত তুলে টুলে দেখো পরিষ্কার করলাম। তো এখন বৃষ্টি চলে এসছে, আর ছেলে কাঁদছিল মাম খাবো বলে, উনুনটা নিকানো হয়নি। আর একটা কথা, আমাদের নিয়মে রান্নার পরে কিন্তু আগে এঁঠুটা হালকা করে মুছে নেয়। সকালে তো ভালো করে দেখলেই যে নিকালাম, আর রান্নার পরে একটুখানি জাস্ট এঁঠুটা কোনো রকমে একটু গোল করে মুছে নেওয়া হয়। ছেলে যেহেতু ভীষণ কাঁদছিল মাম খাবে বলে, সেই সকালে খেয়েছে ধরো, তো ওই জন্য মা বললো যে আমি এঁঠুটা একটু মুছে নিচ্ছি, কারণ এঁঠু না মুছে, আমাদের আকার উনুনের এঁঠুটা না মুছে না ভাত খেতে হয় না, এটা একটা নিয়ম। না হলে তো ওটা পরেও করা যেত, কিন্তু ওই যে ভাত খাবে, সবাই স্নান করেছে, সবাইকে ভাত দেবো, তার জন্য আর কি এইটা। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আমি, ভীষণ টায়ার্ড লাগছিল। সকাল থেকে দুপুরের ভাত খাওয়া পর্যন্ত এইটুকুনি ব্লগে তোমাদের জন্য শেয়ার করি। তারপর থেকে মানে ভাত খাওয়ার পরে মানে মোটামুটি ধরো ওর বাসন টাসন মেজে সব কাজ গুছিয়ে নিতে 3টে বেজে যায়। 3টের পর থেকে টাইমটা আমি একটু নিজেকেই দিই বলতে পারো, মানে পাড়াচুরি, এর বাড়ি ওর বাড়ি, এই গল্প ওই গল্প, যেটা করার জন্য অ্যাকচুয়ালি আমার মনটা এখানে টানে, এখানে আসি আমি, তো সেটা না করলে হয় না, ওই জন্য ওই ব্লগগুলো আর তোমাদের সাথে দিই না, শেয়ারও করি না। টাটা বাই বাই।